ডে 3 এন্ড ব্লগ নাম্বার 4 ইন বান্দরবান। আজকের ব্লগটা হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং। দিন কি কি করলাম, কোথায় গেলাম এবং নতুন কি কি অভিজ্ঞতার শিকার হলাম তার সবটাই থাকছে কিন্তু আজকের ভিডিওতে। তাই আপনাদের আর মূল্যবান সময় নষ্ট করছে না, সরাসরি চলে যাচ্ছি মেন ভিডিওতে। তাই কেউ স্কিপ করবেন না, আশা করি একদম শেষ পর্যন্ত দেখবেন। হাই, আসসালামু আলাইকুম, আমি ইউসুফ হাসান। আমার আজকে আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে হলো ডে 3 ইন বান্দরবান এবং বর্তমানে কিন্তু আমি আছি শ্যারনপাড়াতে। তো এখানে আসার একটা অন্যতম কারণ হলো এখানকার মানুষের কালচার সম্পর্কে জানা। তো আমি কি জানছি সেটা আপনাকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। তো চলুন তাদের কালচার সম্পর্কে জেনে আসি। শ্যারনপাড়াতে বসবাস করে বং সম্প্রদায়ের মানুষ এবং তারা সাধারণত বাস করে এ ধরনের চাল, বাঁশ এবং কাঠ নির্মিত বাড়িতে। তারা তাদের জীবিকা নির্বাহ করার জন্য বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করে থাকে, যেমন একটি উল্লেখযোগ্য কাজ হলো তাঁতের কাজ। এবার আপনাদেরকে তাদের বাসার একটা ভিউ দেখানোর চেষ্টা করছি। তো আমি কিন্তু মূলত তাদের একটা ঘরের ভিতরে আছি এবং সত্যি কথা যদি বলতে আশেপাশে পরিবেশটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো। সম্পূর্ণটা কিন্তু বাঁশ মেবি এটা বাঁশ দিয়ে করা। আর যে এখানে কিন্তু প্রচন্ড গরম, বাট এই ঘরের মধ্যে কিন্তু আশ্চর্যজনক ভাবে ঠান্ডা। এখানে কিন্তু কোনো গরম নাই। আর এখানকার তাদের সংস্কৃতির একটা ছোটখাটো একটা দৃষ্টান্ত হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন কিন্তু আমার হাতে আছে হলো ঝিরির পানি, যদিও আমি এটা এখনো খেতে যাইনি, বাট আমার হাতে আছে। আপনি হয়তো বোতল দেখে বুঝতে পারছেন এটা অনেকটা ঠান্ডা হয়ে যাচ্ছে, যে না ক্যামেরাতে অতটুকু বোঝা যাচ্ছে। বাট এটা কিন্তু ফ্রিজে রাখা না, এটা সম্পূর্ণ বাসায় রাখা এবং ঝিরির পানি। এবং যে রোদ, এই রোদে কিন্তু নর্মালি যেটা আমার শহরের বাসা হতো বা ইটের বাসা হতো, তাহলে কিন্তু পানিটা নর্মাল অবস্থায় থাকতো না, অনেক হিট হয়ে যেত। রিয়েলি পানিটা অনেক ঠান্ডা। কিচ্ছু লাগবে না। এটা টেস্টটাও একটু অন্যরকম। এই সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর আত্মীয়তা এবং হসপিটালিটি সত্যি আমাকে অনেক মুগ্ধ করেছে। যদিও আমি তাদের এখানে প্রথমবারের মতো গিয়েছি, কিন্তু তারা আমাদের জন্য পরিবেশন করেছিল বিভিন্ন পদের খাবার। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু আছে পাহাড়ি বড়ি এবং এর পাশাপাশি দিয়েছিল তারা পাহাড়ি কাঁচা আম মাখা। দিয়েছে আমাকে এখানে আম মাখা। বাট ইন্টারেস্টিং একটা বিষয় কি জানো, এখানে চামচের বদলে তারা বাঁশের সুন্দর একটা চাকু বা স্টিক দিয়েছে। টক আর মিষ্টি অনেক সুন্দর করে মাখাইছে। সে হলো এদের এখানে কিন্তু জীবনের প্রথম, আজকে আমার ফার্স্ট টাইম, এটা কখনো আসেনি। বাট এদের হসপিটালিটি আসলে অনেক 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 সুন্দর। আপনার সামনে যে বৃদ্ধ মহিলাটা ধূমপান করছে, এটাকে তাদের ভাষায় বলা হয় হুক্কা বা বং। তারা এই হুক্কা কিভাবে প্রস্তুত করে চলুন সেটা এখন দেখি। এই যে উপরে কালো কালা যে জিনিসটা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু তারা তামাক রাখে এবং হাত দিয়ে যেটা ধরে আছে সেটা কিন্তু একটা ফগের বোতল। আর এখানে রাখা আছে পানি, কোনো সাধারণ পানি না, এক ধরনের বিশেষ পানি, যেখানে তাদের তামাকের ধোঁয়াটা ফিল্টার হয়ে উপরে আসে। সামনে যে সরু লম্বা পাইপটা দেখতে পাচ্ছেন, সেটা দিয়ে তারা মূলত এই তামাকটা সেবন করে থাকে। আমি নর্মালি সবসময় টিভিতে দেখতাম তাদের সংস্কৃতি এবং তাদের আচার ব্যবহার নিয়ে, বাট এখানে আসার পর সত্যি কথা বলবো, তাদের হসপিটালিটি কতটা যে ভালো, আপনি যদি এখানে কখনো না আসেন আপনারা কখনো বুঝতে পারবেন না। এবং তাদের বাসার পরিবেশ এবং আশেপাশের ওয়েদার, আপনি যদি একবার আসেন আপনি জাস্ট মুগ্ধ না হয়ে থাকতে পারবেন না। আসলে একটু দেখেন, এখান থেকে কিন্তু পুরা পাহাড় বা সবকিছু দেখা যাচ্ছে, যেটা একটু খেয়াল করে দেখেন, যদি জুম করে দেখা তুমি। এটা জাস্ট আমাদের ছোটবেলার ড্রিম হাউস ছিল, মানে ড্রিম ছিল যে একটা এমন একটা ট্রি হাউস থাকবে, সেখানে বসে আমরা প্রকৃতিটা এনজয় করব। বাইরে বের হয়ে আমাদের সাক্ষাৎ হয়ে গেল একটা নাপিতের সাথে। সে কিন্তু চুল কাটছিল, এটা দেখে আমার গ্রাম বাংলার কথা মনে পড়ছে। যখন আমি ছোট ছিলাম এইভাবে আমার চুল কাটা হতো এবং পাশে আব্বু দাঁড়ায় থাকতো। তো এখন কিন্তু তাদের বাসা থেকে আমরা রওনা দিয়ে এসেছি। এখন যাবো হলো আমরা দিদির কাছে। তো দিদি যাচ্ছেন আমাদের সাথে দিদিতে পানি ওখান থেকে তারা কিভাবে সংরক্ষণ করে সেটা দেখাবে। এবং তার কাছে দেখতে পাচ্ছেন, কাছে আসো আমি তো দেখাই। তার কাছে আছে এখানে একটা মাথার মধ্যে নেওয়ার একটা জায়গা আছে, তার ভিতরে আছে একটা কলসি, এখানে করে তারা মূলত পানি নিয়ে আসে। তো চলুন এখন সেখানে যাব এবং দেখবো তারা কিভাবে সেখান থেকে পানিটা সংগ্রহ। এখানে নামতে নামতে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, যেখানে একটা পাথর আছে। তো প্রথমে ভাবছিলাম এটা কোনো কবরস্থান হবে বা কাউকে এখানে দাফন করা হয়েছে, বাট আসলে এমনটা না। এই বাসার কেউ একজন হয়তো বা মারা গেছেন, তো তার জন্য এখানে পাথরটা দেওয়া আছে, যেখানে কেউ একজন মারা গেছেন। তো নামটা পরে দেখি, এখানে লেখা আছে খান পা দু তাক। তো এই নামে যে ব্যক্তিটা, সে ব্যক্তিটা এখানে মারা গেছে, তো তার শরণার্থে এখানে পাথরটা পুঁতে রাখা হয়েছে। আগেকার সময়গুলোতে তো প্রায় প্রতিদিন এখানে আসা লাগতো, তাই না?
আর এখন পানি স্টক। বুঝতে পারছি। এখন পানি নেওয়ার জন্য আমাদেরকে এই রাস্তাতে নিচে নামতে হবে। জাস্ট ইমাজিন করেন আপনাদের জীবনে একটা নিত্য প্রয়োজনীয় জিনিস পানি। জাস্ট ইমাজিন করেন আপনি প্রত্যেকটা দিন এতখানি খাড়া, আর আমরা অলমোস্ট 10 মিনিট করে যাচ্ছি, এবং এমন দূর মানে রাস্তাঘাট, তো কেমন লাগবে শুধু আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতে, মানে পানি। আর আমাদের এখানে প্রায় 20 মিনিটের মতো সময় লেগে গেল। আর আমাদের নিচে একদম ঝিরি, ওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কথায় আছে না, কষ্টের পরে কৃষ্ট মেলে, ঠিক সেই অনুভূতিটা এই মুহূর্তে আমার সাথে হচ্ছে। কারণ এই যে এই পরিবেশটা আমি কখনো এই শহরে ধুলাবালিময় জমা রাস্তায় খুঁজে পাবো না। তার জন্য কিন্তু অবশ্যই একটু কষ্ট করতে হবে। এবং আমার সামনে কিন্তু ঝিরি, আপনাদের এখন ঝিরি পরিবেশটা দেখাবো। লেটস গো। এই যে এইটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা। 2 পাহাড়ের মাঝ বরাবর ভেদ করে এই ঝিরির পানিগুলা এসেছে। জাস্ট জায়গাটা একবার দেখেন আপনারা। আচ্ছা, আগে কিন্তু এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন যেখানে ছোট্ট একটা জায়গা, এইখান দিয়ে পানি পড়তো, বাট এখন পানিটা আসছে মূলত এখান থেকে। আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে আমার নিচে এইখান থেকে পানিগুলো আসতেছে। জাস্ট আপনি ভাবেন প্রত্যেক দিন এতগুলো রাস্তা অতিক্রম করে তারা জাস্ট শুধু খাবারের পানি সংগ্রহ করে। হ্যাঁ, আমি এখন যে জায়গাটাতে আছি এইখানে কিন্তু সাধারণত সব পর্যটকের আসার সৌভাগ্যটা হয়ে ওঠে না। এটি দেখা শেষ করে আমরা চলে গিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো এইখানকার যাওয়ার পথটাও ছিল অনেক সুন্দর এবং রাস্তাগুলো ছিল কিন্তু প্রচন্ড ঢালু। এখানেও কিন্তু হচ্ছিল তাদের পানি খেলা উৎসব। আর আমরা যেহেতু খুব টায়ার্ড ছিলাম তাই খুব একটা বেশি সময় থাকতে পারিনি, কিন্তু এখানকার ভিউটা ছিল জাস্ট অস্থির। সকালের ব্রেকফাস্টের পর তেমন কিছু খাওয়া হয়নি, তাই তাদের অনুষ্ঠানে বেশিক্ষণ থাকা সম্ভব হয়নি। তাই দ্রুত চলে গিয়েছিলাম কিছু ছোটখাটো খাবার ট্রাই করার জন্য। এখন কিন্তু আছে আমার কাছে পাহাড়িদের একটা ঐতিহ্যবাহী খাবার। তো এই খাবারটার নাম হলো মুন্ডি। তো আমি আজকে নিলাম যেটা, সেটা হলো এগ মুন্ডি। তো এই খাবারটা এখানে খুবই ঐতিহ্যবাহী এবং খুব জনপ্রিয়। শুনেছি এই খাবারটার স্বাদ একদম অন্যরকম। ধর এটা ট্রাই করে দেখবো এটা আসলে খেতে কেমন। কামড় বসাও। আচ্ছা, তোমরা কি কেউ মুরগি নিবা? হ্যাঁ, আমাকে দিও। তো মুন্ডিটা নিয়ে একটা বেসিক ধারণা দিই। এটার স্বাদ বা দেখতে তুলনামূলকভাবে অনেকটা রামেনের মতো। তো এটা এখন টেস্টটা আমার কাছে কেমন লাগে, এজ এ বাঙালি, উত্তরবঙ্গের বাঙালি হিসেবে আমার কেমন আছে সেটা আপনাদেরকে শোনাই। কাইন্ড অফ রামেনের মতো, কিন্তু এখানকার যে মশলাটা ব্যবহার করেছে সেই মশলাটা অসাধারণ। এবং আমার কাছে আছে কিন্তু এখানকার আরো একটা ঐতিহ্যবাহী খাবার, জুম চাষের ভুট্টা। তো ফার্স্ট অফ অল আমি কখনো জুম চাষের ভুট্টা খাইনি, তো আজকে আমার ফার্স্ট টাইম। আমাদের রাজশাহী ট্রেডিশন হলো বা অন্যান্য জায়গায় ট্রেডিশন হলো ভুট্টা পুড়িয়ে খায়, বাট এখানে বিষয়টা সম্পূর্ণ আলাদা। তারা ভুট্টাটাকে সিদ্ধ করে খায়। আর এখানে ম্যাক্সিমাম টাইমে কিন্তু মানে ভুট্টার বিভিন্ন কালার থাকে কোয়ার মধ্যে, বাট এটাতে নাই যদিও। তো এটা টেস্ট করে দেখবো এটা আসলে খেতে কেমন। আমি জানি না আপনারা ট্রাই করেছেন কিনা, বাট এই ভুট্টাটা টেস্টটা যদি বলি একটু মিষ্টি আর আঠালো ধরনের। সারাদিন যেহেতু প্রচুর পরিমাণে ক্লান্ত ছিলাম, তাই টায়ার্ডনেস দূর করার জন্য আমরা চলে গিয়েছিলাম হলো নীলাচলে। আর এখানে কিন্তু মামা আমাদের জন্য অ্যারেঞ্জ করেছিল একটা ক্যান্ডেল লাইট ডিনার। তো যাই হোক, আজকের মতো আমি আমার ভিডিও এতটুকুই রাখছি। আবার দেখা হবে কথা হবে পরবর্তী সিরিজে। আজকের মতো এতটুকুই থাকছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।